এসএসসি পরীক্ষা 2025 এর অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা টোটাল প্রায় 320টি এমসিকিউ করব অর্থনীতির উপরে, এবং এই 320টি এমসিকিউ থেকে 100% প্রশ্ন তোমাদের আসবে। তোমরা সবাই জানো যে আমরা সেই সকল ক্লাসগুলো তোমাদেরকে কাছে উপস্থাপন করি যেগুলোতে 100% প্রশ্ন কমন দেওয়া সম্ভব, বা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন দেওয়া সম্ভব। তো অর্থনীতি এমন একটি সাবজেক্ট যেখান থেকে 320টি এমসিকিউ যদি তুমি করো অনায়াসে কিন্তু তুমি ফুলফিল 30-এর মধ্যে অন্তত 28-27 মার্ক খুব অনায়াসে অর্জন করতে পারবা। তো আজকের ক্লাসটিতে আমরা মূলত শুরু করব তোমাদের এমসিকিউ প্রশ্ন, দেন আমরা সিকিউর জন্য কি কি অর্থনীতিতে পড়তে হবে সেই বিষয়টা কিন্তু আমরা বলে দেব। তো চলো আমরা বেশি কথা না বলে এই ভিডিওতে ছোট্ট একটি লাইক করে ক্লাসের দিকে আগাই এবং অর্থনীতির 320টি এমসিকিউ দেখে নিই। তো এখানে যদি আমি সর্বপ্রথম প্রশ্নটা দেখে একটু মোটা হয়ে গেছে না, একটু চিকন করে নিচ্ছি, থামা। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো উৎপাদন ব্যয় কত প্রকার? উৎপাদন ব্যয় কত প্রকার? সেক্ষেত্রে উত্তর হবে উৎপাদন ব্যয় 2 প্রকার। উৎপাদন ব্যয় কত প্রকার? উৎপাদন ব্যয় 2 প্রকার। 2 নম্বর প্রশ্ন, খনিজ তেল অনুসন্ধানের কাজ চলছে। খনিজ তেল অনুসন্ধানের কাজ চলছে উপকূলীয় এলাকায়, পার্বত্য এলাকায়, সিলেটে। সেক্ষেত্রে উত্তর হবে 3টাই সঠিক। খনিজ তেল অনুসন্ধানের কাজ চলছে উপকূলীয় এলাকায়, পার্বত্য এলাকায় এবং কি সিলেটে। 3 নম্বর প্রশ্ন, কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? সেক্ষেত্রে উত্তর হবে বিনিয়োগের মাধ্যমে। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়। ঠিক আছে, বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ কি করা যায়? বাড়ানো যায়। যত বেশি বিনিয়োগ করবা তত উৎপাদনের পরিমাণ কিন্তু বাড়বে। 4 নাম্বার, বাজার ভারসাম্যর শর্ত কোনটি? বাজার ভারসাম্যের শর্ত কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে চাহিদা ইকুয়াল যোগান। বাজার ভারসাম্যের শর্ত হলো চাহিদা সমান সমান যোগান, মানে যে পরিমাণ চাহিদা আছে আমাকে ঠিক সে পরিমাণ যোগান দিতে হবে। যদি এটা হয় তাহলে বাজার ভারসাম্যের শর্ত হলো চাহিদা সমান হলো যোগান। ঠিক আছে, এরপর আমাদেরকে উদ্দীপক পড়ে 5 আর 6 নম্বর প্রশ্ন দিতে হবে। বলেছে অহনা সিলেট অঞ্চলে বেড়াতে গিয়ে দেখলো একটি কূপ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। সে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বলল যে এটি বাংলাদেশের একটি প্রধান খনিজ সম্পদ। এটি বাংলাদেশের একটি প্রধান খনিজ সম্পদ। তো প্রশ্ন নম্বর 5, এখানে বলা হয়েছে অহনার দেখা সম্পত্তির নাম কি? অহনার দেখা সম্পত্তির নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। অহনার দেখা সম্পত্তির নাম হলো প্রাকৃতিক সম্পদ, যেটা হলো অ্যাকচুয়ালি মিথেন। 2 নম্বর, উক্ত খনিজ সম্পদটি ব্যবহৃত হয়। তো উক্ত যে খনিজ সম্পদটি রয়েছে সেটা কোন কোন জায়গায় আসলে ব্যবহার করা হয়? তো এখানে 1 নম্বর বলছে হলো রাসায়নিক সার তৈরিতে, 2 বিদ্যুৎ উৎপাদনে, জ্বালানি হিসেবে। 3টা কিন্তু সঠিক। মিথেন কিন্তু 3টা জায়গায় ব্যবহার করা হয়। আশা করি মিথেনের সংকেত তোমরা জানো, সেটা হলো CH4, এটা হলো মিথেনের সংকেত। অনেক ক্ষেত্রে এভাবেও তোমাদেরকে সংকেতটাও দিতে পারে। ঠিক আছে, তো এর জন্য তোমাকে এই বিষয়টা জানা গুরুত্বপূর্ণ। এরপর বলছে রহিম সাহেব তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করলেন। এটা কোন ধরনের ব্যয়? এখানে বাড়ি ভাড়া বাবদ, এখানে রহিম সাহেব তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেন। এটা কোন ধরনের ব্যয়? সেক্ষেত্রে উত্তর হবে প্রকাশ্য ব্যয়। এটা একটি প্রকাশ্য ব্যয়। ঠিক আছে, তারপর 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলেছে, আমরা একটু নিয়ে আসবো প্রশ্নটাকে উপরে। অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কি বলে? অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে ভূমি। অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কি বলা হয়? ভূমি বলে। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করতে কোন সংস্থা? বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? উত্তর হবে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড। বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড হলো বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এখানে যে 320টি এমসিকিউ রাখা হয়েছে, এই এমসিকিউ গুলো করলে আশা করি তোমাদের আর এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। তারপর যদি তোমাদের কোনো টপিক নিয়ে কোনো প্রবলেম হয় বা কোথাও কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে সেই টপিকটার নামটা লিখবা। তো আমি সেই টপিকটার উপরে একটা ক্লাস অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো
তো অর্থনীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এখানে প্রত্যেকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, জিএনআই এর পূর্ণরূপ কোনটি? জিএনআই এর পূর্ণরূপ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে জি বলতে গ্রস, এন বলতে ন্যাশনাল, আই বলতে ইনকাম। অর্থাৎ হলো জিএনআই এর পূর্ণরূপ হলো গ্রস ন্যাশনাল ইনকাম। 11 নম্বর প্রশ্ন, কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য? কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য? উত্তর হবে দক্ষ জ্ঞান শক্তি। দক্ষ জ্ঞান শক্তি হলো উন্নত দেশের কি বৈশিষ্ট্য। 12 নম্বর প্রশ্ন, দারিদ্র্যের দুষ্টু চক্র ধারণাটির প্রবর্তককে? এই প্রশ্নটার উত্তর তোমরা দিবে, আমি 5 পর্যন্ত কাউন্টিং করব, এর মধ্যে প্রথম দুজনের নাম নিব, ঠিক আছে? তো এখানে বলেছে দারিদ্র্যের দুষ্টু চক্র ধারণাটির প্রবর্তককে। তো মোটামুটি তোমাদের কিন্তু টাইমটি শেষ হয়ে গেছে। তো এখানে 3 জন উত্তর দিয়েছে অলরেডি, আমি দেখছি আরো অনেকে উত্তর দিচ্ছে। তো সবার নাম না নি, চলো আমরা প্রশ্নের উত্তর দিই। দারিদ্র্যের দুষ্টু চক্র ধারণার প্রবর্তক কে? সেক্ষেত্রে উত্তর হবে এলো রেগনার নার্কস। উদ্দীপকটি পড়ে 13 ও 14 নং প্রশ্ন উত্তর দাও। এই দেশে সরকারি মালিকানায় অধিকাংশ বৃহৎ শিল্প কারখানা পরিচালিত হয়, পাশাপাশি বেসরকারি উদ্যোগেও অনেক শিল্প কারখানা পরিচালিত হয়। প্রথম প্রশ্ন, এই দেশটি, এখানে বলেছে এই দেশটিতে কোন ধরনের অর্থ ব্যবস্থা পরিচালিত রয়েছে? এই দেশটিতে কোন ধরনের অর্থ ব্যবস্থা পরিচালিত রয়েছে? তো এখানে দেখতে পাচ্ছি এই দেশে কি সরকারি মালিকানায় অধিকাংশ বৃহৎ শিল্প কারখানা পরিচালিত হয়, মানে সরকার আসলে কি করে, বড় বড় যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকার নিজে পরিচালনা করে। তো এটা হলো প্রশ্ন হলো কোন দেশে এই ধরনের কাজ করে? সেটা উত্তর হবে মিশ্র। এই দেশটিতে মিশ্র ধরনের অর্থ ব্যবস্থা পরিচালিত রয়েছে। 14 নম্বর প্রশ্ন, এই দেশটিতে সরকার নিয়ন্ত্রণ করে, এই দেশটিতে সরকার কে নিয়ন্ত্রণ করে সেই টপিকটা আমাদেরকে বলতে হবে। তো এখানে এই দেশটিতে মহাসাগর সরকার নিয়ন্ত্রণ করে, ব্যবসার প্রতিষ্ঠান অলরেডি উদ্দীপকে বলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এগুলো সবই আসলে কি করে, সরকার নিয়ন্ত্রণ করে। 14 নম্বর প্রশ্ন, কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসা নিয়ন্ত্রণ অসম্ভব? কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ অসম্ভব? সেক্ষেত্রে উত্তর হবে এল নাম্বারটি সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসার নিয়ন্ত্রণ অসম্ভব। 16 নম্বর প্রশ্ন, গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে সমান হয়, গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে সমান হয়। তো গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে কি সমান হয় সেই বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। এখানে বলেছে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, মোট উৎপাদন কখনোই সমান হয় না। গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান হয়। গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কি হয়, সমান হয়। 17 নম্বর প্রশ্ন, টুকু পুরাতন একটি কারখানা ক্রয় করলো, টুকু পুরাতন একটি কারখানা ক্রয় করলো, এক্ষেত্রে এটি জিডিপি এর অন্তর্ভুক্ত না হওয়ার কারণ? তো এখানে বলছে টুকু পুরাতন একটি কারখানা ক্রয় করলো, এটা জিডিপি এর অন্তর্ভুক্ত না হওয়ার কারণ কি সেটা তোমাকে এখানে বলতে হবে। তো সেক্ষেত্রে এখানে লেখা আছে পূর্ব উৎপাদিত, এটা কি করা, পূর্ব উৎপাদিত রয়েছে। 2, তারপরে এখানে দত্ত গণনার সমস্যা, ক্ষতির পরিমাণ বেশি, এটা ভুল। তো উত্তর হবে 1 ও 2, ঠিক আছে? এটা জিডিপি না আসার কারণ হলো পূর্বে উৎপাদিত এবং দত্ত গণনার সমস্যা। 18 নম্বর প্রশ্ন, অর্থনীতির মৌলিক নীতি কয়টি? অর্থনীতির মৌলিক নীতি কয়টি? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে এল নাম্বারটি, অর্থাৎ 10টি। অর্থনীতির মৌলিক নীতি হলো 10টি। মার্শালের সংজ্ঞায় মানুষের কোন মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি? মার্শালের সংজ্ঞায় মানুষের কোন মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি? সেক্ষেত্রে উত্তর হবে সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতার যে বিষয়টি সেটাকে সে কি করেনি, বিবেচনা করেনি, ঠিক আছে? তো আমরা এখানে আসবো। তারপরে ইকোনমিক্স কোন শব্দ থেকে এসেছে? ইকোনমিক্স কোন শব্দ থেকে এসেছে? সেক্ষেত্রে উত্তর হবে ঐকোনোমিয়া। ঐকোনোমিয়া থেকেই এসেছে ইকোনমিক্স, ঠিক আছে? আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ? শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ? উত্তর হবে মানবিক সম্পদ। শারীরিক যোগ্যতা হলো মানবিক সম্পদ। 22 নম্বর প্রশ্ন,
অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো, অর্থনীতির মূল আলোচ্য বিষয়টা কি সেটা তোমাকে বলতে হবে। এখানে বলছে অর্থ উপার্জন করা, অভাব পূরণের জন্য অর্থ ব্যয় করা, চাহিদা পূরণ করা। এটা ভুল, উত্তর হবে 1 ও 2। ঠিক আছে, অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো অর্থ উপার্জন করা, অভাব পূরণের জন্য অর্থ ব্যয় করা। মেন কথা, অর্থনীতির মূল কাজ হলো অর্থ সম্পর্কিত, চাহিদা সম্পর্কিত নয়। ঠিক আছে, তারপর 23 নম্বর প্রশ্ন, ধনতন্ত্রে উৎপাদনকারী কিসের ভিত্তিতে উৎপাদন করে? ধনতন্ত্রে উৎপাদনকারী কিসের ভিত্তিতে উৎপাদন করে? সেক্ষেত্রে উত্তর হবে ভোগের ভিত্তিতে। ধনতন্ত্রে উৎপাদনকারী ভোগের ভিত্তিতে উৎপাদন করে। উদ্দীপকটি পড়ে 24 ও 25 নম্বর প্রশ্ন উত্তর দাও। সালাম সাহেব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। কিছুদিন আগে তিনি চাকরি ছেড়ে কর্মহীন ছিলেন এবং পরবর্তীতে তিনি নিজে একটি গার্মেন্টস ফ্যাক্টরি খোলেন। প্রশ্ন, সালাম সাহেবের কর্মহীন সময়টা কোন ধরনের বেকারত্ব? সালাম সাহেবের কর্মহীন সময়টা কোন ধরনের বেকারত্ব? এটা হবে সামরিক সময়ের জন্য বেকারত্ব। তার যে কর্মহীন বিষয়টা ছিল সেটা ছিল সামরিক সময়ের জন্য, তাই উত্তর হবে সাময়িক। 25 নম্বর প্রশ্ন, সালাম সাহেব গার্মেন্টস ফ্যাক্টরি খোলায় বেকারত্ব নিরসন হবে, কর্মসংস্থান বাড়বে, শিল্পের বিকাশ ঘটবে। এক্ষেত্রে কিন্তু এখানে তিনটাই সঠিক। গার্মেন্টসের কারণে এই তিনটাই কিন্তু হয়ে থাকে, বেকারত্ব কমে, তারপর কর্মসংস্থান বাড়ে এবং কি শিল্পের বিকাশও কি হয়, ঘটে। তারপরে 26 নম্বর প্রশ্নে, সানা একজন দক্ষ শ্রমিক। সানা একজন দক্ষ শ্রমিক। সানার যোগ্যতা কোন ধরনের সম্পদ? সানা একজন কি দক্ষ শ্রমিক। এবং প্রশ্ন হলো সানার যে যোগ্যতা সেটা কোন ধরনের সম্পদ বা কোন ধরনের সম্পদের আওতায়? তো সেটা হবে এটা একটা মানবিক সম্পদ। এটা কি সম্পদ? একটা মানবিক সম্পদ। 27 নম্বর প্রশ্ন, সেলিম পরপর 3টি কলা 543 টাকায় ক্রয় করে। সেলিমের মোট উপযোগ কত? সেলিমের মোট উপযোগ কত? তো আশা করি তোমরা উপযোগ বিষয়টা বোঝো এবং উপযোগ থেকে ইজিলি করতে পারো। তো তুমি যদি এখানে খেয়াল করো, এখানে কত আছে? এখানে রয়েছে হলো তোমার 5 7, আর এখানে রয়েছে কত? এখানে রয়েছে তোমার 5। তাহলে 7 আর 5 কত? 12। তার মানে এখানে সালামের যে মোট উপযোগ সেটা হলো 12। 28 নম্বর প্রশ্ন, উৎপাদিত দিক থেকে সম্পদ কত প্রকার? উৎপাদিত দিক থেকে সম্পদ কত প্রকার? উত্তর হবে উৎপাদিত দিক থেকে সম্পদ 3 প্রকার। 29 নম্বর প্রশ্ন, প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? সেক্ষেত্রে উত্তর হবে প্রান্তিক উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে। প্রান্তিক উপযোগ কি ক্রম হ্রাসমান হারে বাড়ে। 30 নম্বর প্রশ্ন, দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কি বলে? দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে ভোগ বলে। তাকে কি বলে? ভোগ। তো অলরেডি আমরা 30টা প্রশ্ন কভার করেছি। এখন আমাদের বাকি রয়েছে মোটামুটি 290টি প্রশ্ন। দেখো, তো আজকের এই ক্লাসে মোট আমরা এই 30টি এমসিকিউ শেষ করব এবং আগামী ক্লাসে আমরা লাইভে আসবো এবং লাইভে এসে বাকি যে তোমার 290টি রয়েছে অর্থাৎ 300টি ধরো, তো সেই 300টি এমসিকিউ আমরা তোমাদেরকে করে দেব। তার জন্য সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে বা লাইভ ক্লাস পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো সর্বপ্রথম তোমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যেন আমরা লাইভে আসার সাথে সাথে তোমরা কি করতে পারো, কাজ করতে পারো। ঠিক আছে, তো এই জন্য তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশাপাশি থাকতে হবে, যেন অর্থনীতিতে লাইভ আসার সাথে সাথে তোমরা আমাদের ক্লাসে সংযুক্ত হতে পারো। তো আজকের ক্লাসটি এতটুকুই। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।